এই বারাসত জেলার সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন এবং অন্যান্য জেলার সাংবাদিক বন্ধুদেরকে প্রথমে এই প্রেস বার্তাতে আমি স্বাগত জানাই। আজকে আমাদের এই উত্তর 24 পরগনা ক্ষেত্র, যার মধ্যে 4টি সাংগঠনিক জেলা বা 4টি লোকসভা পড়ে, বারাসত, তার সাথে ব্যারাকপুর, তার সাথে বনগাঁ এবং বসিরহাট, এই 4টি লোকসভার বা এই ক্ষেত্র নিয়ে গঠিত এই ক্ষেত্র, সেই ক্ষেত্রে চার্জশিট আজকে আমরা পেশ করছি। এই ক্ষেত্র পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র এবং এতে ভারতীয় জনতা পার্টি আগামী নির্বাচনে জনগণের আশীর্বাদ নিয়ে বিপুল ভোটে জয়ী হতে চলেছে। প্রথমে আমি আমার যে উপলব্ধি, সেই উপলব্ধি আপনাদের সামনে রাখতে চাই। আমার এই প্রেস কনফারেন্সে আমার সাথে উপস্থিত আছেন এই জেলার সভাপতি ভাই রাজীব, পাশের জেলার সভাপতি ভাই তাপস এবং তার পাশে এই জেলার প্রাক্তন সভাপতি শঙ্কর দা সহ অন্যান্য নেতৃত্ব এখানে উপস্থিত আছে। আজকে এই যে ক্ষেত্রের চার্জশিট, এই ক্ষেত্র কলকাতার একদম পার্শ্ববর্তী বা বৃহত্তর কলকাতার অংশ হওয়া সত্ত্বেও একটি মেট্রোপলিটন সিটি বা শহরের চারপাশে যে ধরনের সুযোগ সুবিধে থাকার কথা তার কোনোটাই পায় না। আমরা যদি এই বারাসত জেলা থেকে শুরু করি, এখানে বজ্র পদার্থের নিকাশির ব্যবস্থা ঠিক নেই। রাস্তাতে আপনি যেখানে সেখানে দেখতে পাবেন, সেখানে নোংরা আবর্জনা সমস্ত কিছু জমা করে রাখা আছে। তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের পৌরসভা শুধু বারাসত নয়, ব্যারাকপুর হোক, কোথাও কোনো কাজ করে না। উল্টে আমরা ব্যারাকপুরে দেখেছি একজন কাউন্সিলর একজন 81 বছর বয়স্ক বৃদ্ধকে তাকে পর্যন্ত মেরে ফেলেছে। পরে তৃণমূল বাধ্য হয়েছে মুখ রক্ষা করার জন্য তাকে সাসপেন্ড করার জন্য, দল থেকে সাসপেন্ড করেছে। দেখবেন ভোটের সময় ওই কাউন্সিলর আবার তৃণমূলে ঢুকে গেছে, বিনা সাসপেনশন উঠিয়েই কাজ করবে। 2, এই বিস্তীর্ণ এলাকায়, বিশেষ করে এই বারাসত জেলায় অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা। আমি মাঝে মাঝে এই রাস্তা দিয়ে যাই। আমাদের জানেন আপনারা যে সামনে একটা পাইলট থাকে রাজ্য সরকারের তরফ থেকে, তারপরেও যতটা টাইম লাগে সাধারণ মানুষদের অসহ্য যন্ত্রণা ভুগতে হয়। সেই চাপাডালির মোড় হোক বা ডাকবাংলো মোড় হোক বা সামনের দিকে রেলগেট হোক, বারাসত কলেজের সামনে, এই পুরো জায়গাটা কনজেস্টেড এরিয়া এবং এই কনজেস্টেড এরিয়ায় আমাদের লোকজন তারা সমানে, পথচারীরা এখানে এর সম্মুখীন হয়। আমরা যদি দেখি প্রত্যেকবার ফি বছর বন্যার সময় বারাসত হোক, ব্যারাকপুর হোক বা আমাদের অশোকনগর থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকায় আমরা দেখেছি সেখানে জল জমার মতো ঘটনা ঘটে। এবং প্রত্যেকবার বন্যার সময় আপনারা দেখবেন নৌকো চড়ে লোক যাচ্ছে, তার ছবি বেরোবে বাংলার প্রথম দিকের সমস্ত পত্রপত্রিকায়, এবং তাতে এই এলাকার কোনো না কোনো বিধানসভার চিত্র আপনারা দেখতে পাবেন। তার মূল কারণ কি? তার মূল কারণ যদি দেখি, নিকাশি ব্যবস্থা ঠিক নেই। আমি এই পাশের ড্রেনটাই লক্ষ্য করছিলাম যখন বসেছিলাম, এই যে ঠিক এই পাশ দিয়ে একটা ড্রেন গেছে, বড় ড্রেন। তাতে আমি দেখলাম পাথর থেকে শুরু করে, প্রদীপ থেকে শুরু করে, মানে যত রকমের জিনিসপত্র হতে পারে সমস্ত কিছু ওখানে ডাম্প করা আছে। এখন কোনো অসুবিধে হচ্ছে না, কারণ এখন শুকনোর সময়, মানে বৃষ্টি নেই। যেই বৃষ্টি আসবে, যেহেতু এর জল ধারণ ক্ষমতা কমে গেছে, জল উপচে আবার রাস্তার উপরে আসতে বাধ্য। এই ধরনের পরিস্থিতি দীর্ঘ সময় ধরে অশোকনগরের পদ্মা খাল পলি তোলা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল, সেখানে পলি তোলা হয়নি। সমগ্র উত্তর 24 পরগনাতে এই যে আমি বলছিলাম, ড্রেন থেকে শুরু করে অনেক জায়গায় পুকুর বুঝিয়ে বহুতল তৈরির জন্য জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে পুকুরের, নদীর। তার ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে প্রতি বছর বন্যায় এই বিস্তীর্ণ এলাকা কোথাও না কোথাও বন্যা প্লাবিত হচ্ছে, আর মানুষের ঘরে সাপ পর্যন্ত ঢুকে যাচ্ছে। এই ধরনের ঘটনা ঘটেছে। জল জমার সমস্যার কোনো স্থায়ী সমাধান তৃণমূল কংগ্রেসের যে সমস্ত পৌরসভা আছে সেই সমস্ত পৌরসভা করতে পারেনি। আমরা এই উত্তর 24 পরগনায় দেখেছি যে বস্তিতে অগ্নিকাণ্ড হয়েছে এবং মানুষ সর্বশান্ত হয়েছে। একদিকে যেমন মানুষের
স্বাভাবিক যে বাসস্থান, স্বাভাবিক যে পরিষেবা পাওয়ার কথা, পরিষেবা পায় না, উল্টে আমাদের এখানে জঞ্জাল থেকে শুরু করে সমস্ত কিছুকে পৌরসভা স্তূপ করছে হচ্ছে রাস্তার উপরে। একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ড, তার সাথে সাথে নেতাদের চুরি। কিন্তু তার থেকেও বড় কথা আমার যেটা মনে হয় যে এই উত্তর 24 পরগনায় এত বড় সুযোগ থাকার পরেও কেন আমাদের কেন্দ্র সরকার বারবার চেষ্টা করার পরেও রাজ্য সরকারের শুধুমাত্র অসহযোগিতার জন্য এই এলাকার 4 থেকে 5 হাজার যুবক যুবতীর প্রত্যক্ষ কর্মসংস্থান হতো, এই ধরনের প্রকল্পকে আটকে রেখেছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার। আপনারা জানেন যে উত্তর 24 পরগনার অশোকনগরে ওএনজিসি একটি তেলের বেড, মানে অয়েল বেড যাকে বলে, অয়েল এবং গ্যাস বেড, সেই অয়েল এবং গ্যাস বেড খুঁজে পেয়েছে। তাতে 300 ঘন মিলিমিটার, তার থেকেও বেশি, 300 থেকে 450 ঘনমিটার গ্যাস এবং 300 থেকে 450 ঘনমিটার পেট্রোলিয়াম, তার উপস্থিতি জানা গেছে। এতে কত বিনিয়োগ হতো ধরা যাচ্ছে বা অনুমান করা হচ্ছে 4500 কোটি টাকা কেন্দ্র সরকার বিনিয়োগ করবে। 4500 কোটি টাকা বিনিয়োগ হতো, কম করে 4 থেকে 5 হাজার উত্তর 24 পরগনা জেলার এবং তার আশেপাশে মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান হতো। পরোক্ষ কর্মসংস্থান কত হতো তার হিসেব নেই, এর কয়েক গুণ। যেমন টাটার কারখানা হওয়ার কথা ছিল, আপনারা জানেন, সেখানে সিঙ্গুরে, তাতে যতটা প্রত্যক্ষ কর্মসংস্থান হতো তার থেকে অনেক বেশি পরোক্ষ কর্মসংস্থান হতো। আজকে সেই জায়গাটাও কিন্তু এখানকার রাজ্য সরকার কিন্তু সম্পূর্ণভাবে আটকে দিচ্ছে। আমরা দেখেছি এখানকার বিধায়ক, আমাদের এই যে পাশে ভাই আমার তাপস ঘোষ বসে আছে, তার এলাকার বিধায়ক, তিনি আমাদেরকে উন্নয়ন তো দিতে পারছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উন্নয়ন দিতে পারছে না, অথচ তার ফতোয়া আমাদেরকে শুনতে হচ্ছে যে দুর্গাপুজোর সময় যখন নামাজ পড়ার সময় হবে তখন নাকি দুর্গাপুজোর মাইক, প্যান্ডেলের মাইক নাকি বন্ধ রাখতে হবে। এই ঘটনা কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। গতকাল কলকাতার সন্নিকটে অ্যাকোয়াটিকাতে ঠিক এই ধরনের ঘটনা ঘটেছে। আগে থেকে একটি গানের প্রোগ্রাম, যা কোনো একটি বেসরকারি সংস্থা বা কেউ করছিল, আমার জানা নেই কারা করছিলেন, তারা পুলিশি পারমিশন নিয়ে অ্যাকোয়াটিকাতে মাইক বাজিয়ে একটি প্রোগ্রাম করছিলেন। স্থানীয় মুসলিম যারা, তাদের আপত্তিতে সেই প্রোগ্রাম বন্ধ করে দিতে হয়, কারণ নামাজের সময় নাকি মাইক বাজানো যাবে না। এই যে ভারতবর্ষকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর যে প্রচেষ্টা, পাকিস্তান বানানোর প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের প্রশাসনের তরফ থেকে যে হচ্ছে, এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং তারই প্রতিচ্ছবি আমরা কখনো অ্যাকোয়াটিকাতে দেখতে পাচ্ছি, কখনো আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের সেই বিধায়কের আমডাঙ্গার বিধায়কের বক্তব্যে। এ তো সুপ্রিম কোর্ট বলবে, সুপ্রিম কোর্ট বলেছে বিচারকদেরকে লাগানোর কথা, আমি তো বলতে পারবো না। আর কিছু বাকি নেই। কর্মচারীদের দিয়ে ওটা যে কমিটিটা হয়েছে, ওটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর টাইম পাস কমিটি। ওই কমিটি মাঝে মাঝে বসবে, বাদাম খাবে, বাদামকে অনেক জায়গায় টাইম পাস বলে, জানেন তো, ওই টাইম পাস করবে। না, সুপ্রিম কোর্ট, সেই জন্য তো অবমাননার মামলা কর্মচারীদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে করা হয়েছে। সুপ্রিম কোর্ট অবমাননার মামলা, এবার সেই অবমাননার মামলা সুপ্রিম কোর্ট যদি গ্রহণ করে, তাতে চিফ সেক্রেটারি গিয়ে জবাব দেবে, মুখ্যমন্ত্রী গিয়ে জবাব দেবে কেন অবমাননা করা হয়েছে সুপ্রিম কোর্টের আদেশকে।